প্রিয় বন্ধুগণ, আমি বিমল কুণ্ডু একজন বাঙালি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুগণ, আজকে মূলত দুটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলাপ করব। প্রথম বিষয়টি হচ্ছে এই যে দেশ থেকে বাউল উৎখাতের ষড়যন্ত্র এবং বাউলদের বিরুদ্ধে আন্দোলন এবং পরিশেষে আবুল সরকার নামে একজন বিখ্যাত বাউল, যিনি বাউল সম্রাট নামে খ্যাত, তাকে কারাগারে রাখা হয়েছে, তাকে বন্দি করা হয়েছে। কদিন আগেই ঘটনাটি ঘটেছে। তিনি নাকি একটা গান করেছেন, সেখানে ধর্ম অবমাননা করা হয়েছে। আচ্ছা বন্ধুগণ, একটা বিষয় ভেবে দেখুন, আমরা তো বহুকাল থেকে, আমাদের ছোটকাল থেকে আমরা বাউল গান শুনে যাচ্ছি, কবি গান শুনে যাচ্ছি, তত্ত্ব গান শুনে যাচ্ছি। সেখানে আসলে দেখেছি দুটো পক্ষ থাকে। হয়তো যদি ইসলাম সম্পর্কে কোনো তত্ত্বকথা হয়, একজন শরীয়তের পক্ষ নেন, একজন মারুফতের পক্ষ নেন। দুইজনের মধ্যে বাহাত চলে, তারপরে পরিশেষে এসে একটা সমন্বিত দর্শন জনসমাজের কাছে তুলে ধরা হয়। তেমনিভাবে কবিয়ালদের মধ্যে রাধাকৃষ্ণ তত্ত্ব, রাধা বড় না কৃষ্ণ বড়, একজন কবিয়াল রাধাকে অস্বীকার করেন, আরেকজন কৃষ্ণকে অস্বীকার করেন। যিনি রাধার পক্ষে তিনি কৃষ্ণকে অস্বীকার করেন, যিনি কৃষ্ণের পক্ষে তিনি রাধাকে অস্বীকার করেন। যিনি ভগবানের পক্ষে তিনি শিবকে অস্বীকার করেন, শিবের পক্ষে তিনি নারায়ণকে অস্বীকার করেন। এইভাবে বাহাত চলতে থাকে কবিয়ালদের মধ্যে, বাউলদের মধ্যে। তত্ত্বকথা নিয়ে তাদের মধ্যে বাকযুদ্ধ হয়। তারা ছন্দের তালে তালে গান বেঁধে এই সমস্ত তত্ত্বগান উপস্থাপন করেন। বাংলাদেশে একসময় বিখ্যাত বাউল ছিলেন বিজয় সরকার, তার গান আমরা শুনেছি। বহু দার্শনিক তত্ত্ব তিনি গানের মধ্য দিয়ে তুলে ধরেছেন। আর আমাদের তিনি বাউল সম্রাট লালন সাঁইজি, তার কথা তো না বললে নয়। তার মধ্যে বহু গান আছে, তিনি সেখানে সাঁই বলে ভগবানকে বা ঈশ্বরকে বা খোদা আল্লাহকে তিনি সম্বোধন করেছেন। যারা গুরু ভজা, তারা গুরুকেই প্রধান বলে মনে করেন, গুরুর মধ্য দিয়ে ঈশ্বরকে লাভ করা যায়, সে কথাই তারা বলে থাকেন। চিরকাল ধরে আমরা শুনে যাচ্ছি। এখন দেখা যাচ্ছে যে বাউল গান গাওয়া যাবে না, বাউলদের বিরুদ্ধে তথাকথিত তৌহিদি জনতার মিছিল চলছে, বিপ্লব চলছে। তো যাই হোক, বাউল গান দেশে চলবে না, আউল গান চলবে না, যাত্রা গান চলবে না, সেখানে সে বেহুলা লক্ষ্মীন্দরের পালা চলবে না, চলবে না লালি মজনুর পালা। এইভাবে আমাদের সংস্কৃতি আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। তৌহিদি জনতার নামে একদল লোক এগুলোর বিরোধিতা করছে, আর সাধারণ শান্তিপ্রিয় মানুষেরা সেগুলো বন্ধ করে চলে আসছেন। এককালে যাত্রা গান হতো, যাত্রা গান অনেক আগেই নিষিদ্ধই বলা চলে, বন্ধ হয়ে গেছে এদের দৌরাত্মে। তারপর প্রতি বছরই ইয়াং ছেলেমেয়েরা গ্রামের মধ্যে হোক, থানা লেভেল হোক, জেলা লেভেল হোক, বিভিন্ন নাটক করে থাকতো। সেই নাটকের মধ্যে সিরাজদৌলা, টিপু সুলতান, তারপরে কেদার রায়, ঈশা খাঁ, বহু রকমের নাটক অভিনীত হতো। প্রথম দিকে আমাদের একেবারে ছোট সময়ের কথা বলছি, তখন পুরুষরাই নারীর ভূমিকায় অভিনয় করতো। পরবর্তী আস্তে আস্তে নারীরা নারীর ভূমিকায় চলে আসেন, কারণ এটা ঘটেছে আধুনিকতার সঙ্গে সঙ্গে, মানুষের সভ্যতা উত্তরণের সঙ্গে সঙ্গে সব কিছুর পরিবর্তন হয়েছে। বাংলাদেশ এক বিশাল পরিমণ্ডলে বাঙালি জাতিকে উদ্বুদ্ধ করে একসময় তাদের স্বাধীনতাকে ছিনিয়ে এনেছে, বাংলার স্বাধীনতাকে। আমাদের স্বাধীনতাও কিন্তু একটা সাংস্কৃতিক আন্দোলন। তো এই সংস্কৃতিকে বন্ধ করে দেওয়া হচ্ছে। বাউল, যাত্রা, নাটক এগুলো চলবে না, সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে না, সিনেমাও আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, লালন সঙ্গীত চলবে না, শহীদ মিনারে ফুল দেওয়া চলবে না,
পয়লা বৈশাখ করা চলবে না। এইভাবে ধীরে 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 বাংলাদেশ এবং বাঙালি জাতি অন্ধকারের দিকে তারা ফিরে যাচ্ছে সেই আইএমএ জাহিলিয়ার যুগে। এর প্রতিকার আমাদের খুঁজে বের করতে হবে, এর থেকে উত্তরণ করতে হবে। কারণ একটা জাতির যদি সংস্কৃতি না থাকে, সে সংস্কৃতি হচ্ছে একটা জাতির পরিচয়। সেই সংস্কৃতি যদি না থাকে তাহলে জাতীয় পরিচয় মুছে যায় এবং পৃথিবীতে এই জাতি তার সমস্ত সম্মান হারায় এবং তারা অস্তিত্ব সংকটে পড়ে। খুব ছোটো করেই বলছি, আমার দেশের জনগণ যারা বুদ্ধিজীবী আছেন, আজকের যুগের প্রজন্ম যারা আছেন, যারা বাংলার সংস্কৃতি বিশ্বাস করেন, বাংলার স্বাধীনতায় বিশ্বাস করেন, স্বাধীনতার চেতনায় যারা বিশ্বাস করেন, যারা বিশ্বাস করেন যে 30 লক্ষ শহীদ যে রক্ত আর 2 লক্ষ মা বোনের সম্ভ্রম বিনিময়ে স্বাধীনতা অর্জিত হয়েছে, তাহলে আপনারা ভেবে দেখবেন আমাদের এই সংস্কৃতিকে কীভাবে রক্ষা করা যায়। এই সংস্কৃতিকে রক্ষা করার জন্য আর সবাইকে এগিয়ে আসতে হবে। তাহলে যেটা বলেছি সেটা হবে, বাঙালি জাতি বাংলাদেশের অস্তিত্ব সংকটে পড়বে, বাঙালি জাতির নাম পৃথিবী থেকে মুছে যাবে। দ্বিতীয় দফায় আছে 2024 সালে 5ই অক্টোবর যখন দেশের পালাবদল হয়, শেখ হাসিনা সরকারের যখন পতন হয়, তিনি দেশ থেকে বিদেশে চলে যান, তাকে পাঠিয়ে দেওয়া হয়। সেই সময় দেশের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার জনগণকে আশ্বস্ত করেছিলেন যে তিনি সমস্ত নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করলেন। তৎকালীন সময়ে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছিল, আমাদের জানা মতে আমরা ভেবেছিলাম, কারণ আমাদের পূর্ব অভিজ্ঞতা রয়েছে, সে অভিজ্ঞতায় আমরা দেখেছিলাম, আমাদের জানা আছে যে সামরিক বাহিনী একটা সরকারকে, একটা অন্তর্বর্তী সরকার হোক, তত্ত্বাবধায়ক সরকার হোক, সামনে গিয়ে দেয়, সামনে রাখে আন্তর্জাতিক সমাজকে বোঝানোর জন্য, আর পিছন থেকে তারা পরিচালনা করে। কিন্তু এই যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বে গঠিত হলো এবং সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার আমাদেরকে আশ্বস্ত করলেন, তারপর দেশে কী ঘটল তা দেশের জনগণ অবগত আছেন। এক এক করে 2-4টা উদাহরণ আমি তুলে ধরছি। 5 তারিখের প্রথমেই প্রধানমন্ত্রীর বাড়ি, সরকারি বাড়ি যেটা গণভবন, সেখানে এই বিপ্লবীরা ছাত্র জনতার নাম দিয়ে যারা ক্ষমতা দখল করল, কয়েক মিনিটের মধ্যে গণভবন আক্রমণকে লুটপাট করে সেখানে দেশের প্রধানমন্ত্রীকে অপদস্থ করার মতো যা কিছু অভিনয় করার দরকার সব কিছু তারা করল। তারপর আমাদের স্বাধীনতার চেতনা মুছে দেওয়ার জন্য দেশের সমস্ত ভাস্কর্য, বিশেষ করে জাতির পিতার ভাস্কর্য ভেঙে দেওয়া হলো। যেখানে বাঙালি জাতির স্বাধীনতা ইতিহাস রচিত হয়েছিল 32 নম্বরের বাড়ি থেকে, জাতির পিতার বাড়ি, সেই বাড়ি ধুলায় মিশিয়ে দেওয়া হলো। এই যে ঘটনাগুলো এক এক করে ঘটল, আমাদের সেনাবাহিনী প্রধান যে জেনারেল ওয়াকার, যিনি গর্ব করে বলেছিলেন যে আমি জাতির নিরাপত্তা গ্রহণ করলাম, আপনাদের কোনো ভয় নেই। যখন স্বাধীনতার ভাস্কর্যগুলি ভেঙে দেওয়া হলো, তখন সেনাবাহিনী কোথায় ছিলেন, কী ভূমিকা নিলেন জেনারেল ওয়াকার? যখন বঙ্গবন্ধু, জাতির পিতা বঙ্গবন্ধুর বাড়ি ধূলিসাৎ করে দেওয়া হলো, তিনি কী ভূমিকা রাখলেন? কিছুই করলেন না। ইভেন ক্যান্টনমেন্টের মধ্যে যখন ভাস্কর্য, বিশেষ করে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে দেওয়া হলো, তখন সেনাবাহিনী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল, তাদেরই কিছু লোক সেই অপকর্মটি করল। সেনাবাহিনীর প্রধান কোনো ভূমিকা রাখলেন না। এমনিভাবে দেশের ভিতর যে বিশাল একটা গণহত্যা হলো, লুটপাট হলো, জ্বালা পোড়া হলো, বহু লোককে রাস্তায় পিটিয়ে মারা হলো, সেনাবাহিনী প্রধান কোনো ব্যবস্থাই গ্রহণ করলেন না। গোপালগঞ্জে যে গণহত্যা চালানো হলো, সেনাবাহিনী সেখানে, আমরা তো রীতিমতো দেখলাম যে সেই ছাত্র জনতা নামধারী সেই সাজ্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, তাদেরকে সেনাবাহিনী প্রোটেকশন দিয়ে নিয়ে গেল, তাদের সহযোগিতা করল। বিভিন্ন ক্ষেত্রে আমরা সেনাবাহিনীর সহযোগিতা করারই দৃষ্টান্ত দেখতে পেয়েছি। 4,500 থানা পুড়িয়ে দেওয়া হলো, সেনাবাহিনী কী করলেন? পুলিশের যত অস্ত্রপাতি লুট করে নিয়ে যাওয়া হলো, সেনাবাহিনী কিছুই করলেন না।
প্রায় ৩,৫০০ পুলিশকে হত্যা করা হয়েছে বলে ওই সময় বিভিন্ন সংবাদ মাধ্যমে সেটা জানা গিয়েছে। সেনাবাহিনী কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। এই যে সার্জিস আলমরা বারবার সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলছে, এই যে সবুজ ভূঁইয়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে উপদেষ্টা, তিনি যে প্রকাশ্যে অস্ত্রসহ ধরা বললেন, তার কোনো ব্যবস্থা হলো না। ব্যারিস্টার ফুয়াদ ছোটোমোটো একটা দল গঠন করে প্রায় বড় বড় বক্তৃতা দিয়ে থাকেন। তিনি প্রকাশ্য রাজপথে দাঁড়িয়ে ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়ার ঘোষণা দিলেন। জেনারেল ওয়াকারকে কুত্তার বাচ্চা বলে গালি দিলেন। তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হলো না। এমনিভাবে স্লোগান উঠল, ওয়াকার না হাসনাত, হাসনাত হাসনাত। সেই হাসনাতের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হলো না। সেদিনকে কয়েকদিন আগে এই যে বঙ্গবন্ধুর বাড়ি আবার তৃতীয় দফায় যখন ভাঙতে আসলো, সেনাবাহিনী টুকটাক বাধা সেদিনকে দিয়েছিল। একটা বাচ্চা ছেলে, সে নাকি আবার জুলাই যোদ্ধা, সে বক্তৃতা দিল সেনাবাহিনী কুত্তা, সে কুত্তারা তাদের চাকর, সে চাকরটা কেন তাদেরকে বাধা দিল, তারা তাদের এই বিপ্লবের বিরুদ্ধে তাদেরকে করতে হবে, দমন করতে হবে। সেনাবাহিনী কোনো ব্যবস্থা গ্রহণ করলেন না। জেনারেল ওয়াকার কানেই শুনলেন না কি হচ্ছে এসব। তারপর দেখা গেল আমাদের পরাজিত শত্রু পাকিস্তান, আলবদর, রাজাকারদের আস্তানা, জঙ্গিদের আস্তানা, জঙ্গিদের কারখানা, সেই জঙ্গিদের সঙ্গে, সেই জঙ্গি রাষ্ট্রের সঙ্গে আমাদের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পুনরায় তাদের পাকিস্তান বানানোর ষড়যন্ত্র করে তাদের সঙ্গে বন্ধুত্ব করলেন। তাদের অবাধ বিচরণ এখন চলছে বাংলাদেশে। ISI অফিস হয়েছে বলে বিভিন্ন সূত্র জানাচ্ছে, এবং বিভিন্ন জায়গায় জঙ্গি ঘাঁটি নাকি প্রতিষ্ঠা করা হয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যম এগুলো বারবার বলে থাকে, কিন্তু এর বিরুদ্ধে আমাদের বীর দেশপ্রেমিক সেনাবাহিনীর কোনো ব্যবস্থা গ্রহণ করতে আমরা দেখছি না। তো এই বিষয়টা অত্যন্ত সামান্য বিষয়। বিভিন্ন মিডিয়া থেকে এগুলো প্রচার করা হচ্ছে, বলা হচ্ছে। আমি খুব স্বল্প পরিচয়ে খুব ভদ্রভাবে এইটা আমার দেশের জনগণের কাছে তুলে ধরলাম। দেশের অবস্থা খুবই খারাপ। যে কোনো সময় চারিপাশে যে আন্তর্জাতিক এবং বিশেষ করে বাংলাদেশের অভ্যন্তরে ISI এবং সিআইয়ের যে ষড়যন্ত্র চলছে, জামাত ইসলাম রাজাকারদের ষড়যন্ত্র চলছে, অলরেডি কিন্তু তার দেশের প্রশাসন ব্যবস্থা জামাতের হাতে চলে গেছে। আমরা দেখতে পাচ্ছি বোধহয় জামাতের জঙ্গিরা সেনাবাহিনীর থেকেও বেশি শক্তিশালী, কাজেই সেনাবাহিনী তাদের কিছু বলে সাহস পাচ্ছে না, অথবা এই সমস্ত ঘটনার পিছনে সেনাবাহিনীর প্রচ্ছন্ন মদত রয়েছে, তাই তারা কিছু বলছে না। তো আমার দেশের জনগণ, স্বাধীনতার সপক্ষের জনগণ, স্বাধীনতার চেতনায় বিশ্বাসী জনগণ, মুক্তিযোদ্ধার প্রজন্ম, মুক্তিযোদ্ধা ভাইয়েরা, দেশের বুদ্ধিজীবী মহল, সবার কাছে আমার অনুরোধ, আপনারা সতর্ক থাকুন, দেশের দিকে ফিরে তাকান। এই দেশ কিন্তু আজকে ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। কীভাবে দেশকে রক্ষা করা যায় সেটা আপনারা চিন্তা করুন। সবাই এগিয়ে আসুন, মাঠে নামুন, এই অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ান। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।